আচ্ছা, ভাবুন তো, এমন এক পৃথিবীর কথা যেখানে মানুষকে আর মানুষ হিসেবে দেখা হয় না, বরং দেখা হয় খাবার হিসেবে। ঠিক যেমন আমরা গবাদি পশু পালন করি, আর এই মুভিতে ভ্যাম্পায়াররা মানুষকে ল্যাবে চাষ করে শুধুমাত্র তাদের রক্তের জন্য। কিন্তু সমস্যা হলো, পৃথিবীতে মানুষের সংখ্যা কমে মাত্র 5%-এ নেমে এসেছে, আর ভ্যাম্পায়ারদের খাবার ফুরিয়ে যাচ্ছে। ক্ষুধার জ্বালায় এখন ভ্যাম্পায়াররাই একে অপরকে ছিঁড়ে খাচ্ছে। রক্তপিপাসু এই দুনিয়ায় শেষ কয়জন মানুষ কি পারবে নিজেদের বাঁচাতে, নাকি তারাও পরিণত হবে খাবারের প্লেটে? জানবো আজকের এই রোমহর্ষক মুভি এক্সপ্লানেশনে। সিনেমার শুরুর দৃশ্যেই আমরা একটি ছোট মেয়েকে দেখতে পাই, যে খুব মনোযোগ দিয়ে একটি চিঠিতে কিছু লিখছিল। সেই চিঠিতে মেয়েটি তার মনের এক গভীর বেদনার কথা তুলে ধরে সে লেখে যে সে আর কখনো বদলাবে না এবং আর কখনো বড় হবে না। লেখা শেষ করে সে ধীর পায়ে বাড়ির বাইরে এসে দাঁড়ায় এবং ভোরের সূর্য ওঠার অপেক্ষা করতে থাকে। কিন্তু যেই সে আকাশের দিকে তাকায়, আমরা দেখতে পাই তার চোখের মনি সাধারণ মানুষের মতো নয়, বরং উজ্জ্বল হলুদ রঙের। আসলে ওই ছোট মেয়েটি ছিল একটি ভ্যাম্পায়ার। ভোরের প্রথম সূর্যের আলো যখনই তার শরীরে স্পর্শ করে, মুহূর্তের মধ্যে তার শরীর দাউ দাউ করে জ্বলতে শুরু করে এবং সে মর্মান্তিকভাবে ভস্মীভূত হয়ে মারা যায়। এরপর দৃশ্যপট পরিবর্তিত হয় এবং আমরা দেখি যে দিনের বেলা পুরো পৃথিবী একদম জনমানবহীন, যেন পৃথিবী এক ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে। আসলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে কারণ আজ থেকে 10 বছর আগে একটি সংক্রমিত বাদুড়ের মাধ্যমে পুরো পৃথিবীতে প্লেগের মতো একটি ভয়ানক মহামারী ছড়িয়ে পড়েছিল। এই ভাইরাসের প্রভাবে পৃথিবীর বেশিরভাগ মানুষই ভ্যাম্পায়ারে রূপান্তরিত হয়ে যায়। নিজেদের তীব্র ক্ষুধা মেটানোর জন্য এই ভ্যাম্পায়াররা সুস্থ মানুষদের শিকার করে তাদের রক্ত খেতে শুরু করে, যার ফলে খুব দ্রুত পৃথিবীতে মানুষের সংখ্যা কমতে থাকে এবং বর্তমানে মাত্র 5% মানুষ বেঁচে আছে, আর বাকি সবাই পরিণত হয়েছে রক্তপিপাসু ভ্যাম্পায়ারে। যেহেতু ভ্যাম্পায়ারদের বেঁচে থাকার একমাত্র উৎস মানুষের রক্ত, তাই মানুষের সংখ্যা কমে যাওয়ায় ভ্যাম্পায়ার সমাজে এখন রক্তের তীব্র সংকট দেখা দিয়েছে। এই মহাবিপদ থেকে বাঁচতে ভ্যাম্পায়ার রিসার্চাররা বা বিজ্ঞানীরা দিনরাত এক করে মানুষের রক্তের মতোই এক ধরনের সিনথেটিক ব্লাড বা নকল রক্ত তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সব ভ্যাম্পায়ার যে খারাপ তা নয়, তাদের মধ্যে কিছু ভালো ভ্যাম্পায়ারও আছে যারা মানুষদের বাঁচানোর পক্ষে লড়াই করছে। কারণ বর্তমানে নিষ্ঠুর ভ্যাম্পায়াররা অবশিষ্ট মানুষদের ল্যাবের মেশিনে বন্দি করে গবাদি পশুর মতো লালন পালন করছে, যাতে তাদের শরীর থেকে নিয়মিত রক্ত সংগ্রহ করা যায় এবং শেষে মেরে ফেলা যায়। এরপর আমরা রাতের দৃশ্য দেখতে পাই, যেখানে দিনের বেলার ফাঁকা রাস্তাঘাট এখন লোকে লোকারণ্য। এরা সবাই ভ্যাম্পায়ার যারা সূর্যের আলোর ভয়ে শুধু রাতেই বাইরে বের হয়। এই ভ্যাম্পায়াররা সাধারণ মানুষের মতোই জীবন যাপন করে, অফিস আদালত করে, আর রাত হলেই নিজেদের কাজে চলে যেত। রাস্তার এক কোণে আমরা এক জরাজীর্ণ বুড়ো ভ্যাম্পায়ারকে দেখতে পাই, যে রক্তের অভাবে পাগল প্রায় হয়ে রাস্তা দিয়ে যাওয়া অন্য ভ্যাম্পায়ারদের উপর হামলা করার চেষ্টা করছিল। তার এই হিংস্র রূপ দেখে অন্যরা ভয় পেয়ে যায়। ঠিক তখনই পুলিশ এসে তাকে বৈদ্যুতিক শক দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে আমরা আমাদের গল্পের নায়ক ডক্টর এডওয়ার্ড ডাল্টনকে তার গাড়িতে করে কর্মস্থলে যেতে দেখি। ডক্টর এডওয়ার্ড ব্রোমলি মার্কস নামের এক বিশাল ভ্যাম্পায়ার কর্পোরেশনে কাজ করে। ব্রোমলির এই কোম্পানি ওষুধ তৈরির পাশাপাশি ভ্যাম্পায়ারদের জন্য রক্তের সরবরাহ নিয়ন্ত্রণ করে। এডওয়ার্ড সেখানে প্রধান রিসার্চার হিসেবে কর্মরত। বিল্ডিং এর কড়া নিরাপত্তা পেরিয়ে এডওয়ার্ড একটি বিশেষ কক্ষে প্রবেশ করে, যেখানে আমরা এক অমানবিক দৃশ্য দেখি। অসংখ্য মানুষকে মেশিনের সাথে আটকে রাখা হয়েছে এবং তাদের শরীর থেকে রক্ত টেনে নেওয়া হচ্ছে। এই কোম্পানির বিজ্ঞানীরা মানুষের রক্তের ওপর নানা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে, যাতে তারা দ্রুত একটি বিকল্প বা নকল রক্ত তৈরি করতে পারে এবং ভ্যাম্পায়ারদের ক্ষুধা মেটাতে পারে। এডওয়ার্ড এই রিসার্চ টিমের প্রধান হওয়া সত্ত্বেও তার বিবেক তাকে দংশন করে। আসলে এডওয়ার্ড নিজে একজন ভ্যাম্পায়ার হলেও মানুষদের এভাবে মেশিনে আটকে রেখে কষ্ট দেওয়াটা সে একদমই মেনে নিতে পারে না। নিজের এই কাজ নিয়ে সে সবসময় অনুতপ্ত থাকে। তাই ভ্যাম্পায়ার হওয়া সত্ত্বেও সে মানুষের রক্ত পান করা ছেড়ে দিয়েছে এবং বেঁচে থাকার জন্য কেবল পশুর রক্ত পান করে, তাও কালে ভদ্রে। এরপর এডওয়ার্ড তার ল্যাবে গিয়ে মানুষের রক্তের বিকল্প তৈরির একটি পরীক্ষা চালায়, কিন্তু দুর্ভাগ্যবশত তার এই প্রচেষ্টা ব্যর্থ হয়। এরপর সে কোম্পানির একটি জরুরি মিটিংয়ে যোগ দেয়। সেখানে তার বস তথা কোম্পানির মালিক চার্লস ব্রোমলি, তার সহকর্মী ক্রিস্টোফার, সিটি কমিশনার এবং একজন আর্মি অফিসার উপস্থিত ছিলেন। আলোচনায় উঠে আসে এক ভয়াবহ তথ্য: যেসব ভ্যাম্পায়ার দীর্ঘদিন রক্ত পায় না, তারা ধীরে ধীরে এক বীভৎস প্রাণীতে রূপান্তরিত হচ্ছে, যাদের তারা সাবসাইডার বলে ডাকে। মানুষের রক্ত না পাওয়ার ফলে এদের কান লম্বা ও বিকৃত হয়ে যায় এবং মাথা সামনের দিক থেকে কুঁকড়ে বাদুড়ের মতো হয়ে যায়। শুধু তাই নয়, এদের চিন্তা শক্তি লোপ পায় এবং এরা হিংস্র হয়ে ওঠে। এই সাবসাইডাররা রক্তের নেশায় এখন অন্য ভ্যাম্পায়ারদের ওপরও আক্রমণ করছে। সিনেমার শুরুতে আমরা যে বুড়ো ভ্যাম্পায়ারটিকে দেখেছিলাম, সে আসলে রক্ত না পেয়ে সাবসাইডারে পরিণত হচ্ছিল বলেই এতটা হিংস্র হয়ে উঠেছিল।
যেহেতু পৃথিবীতে মানুষের সংখ্যা মাত্র 5% অবশিষ্ট আছে, তাই কোম্পানির মালিক ব্রোমলি সবাইকে সতর্ক করে দেয় যে খুব দ্রুত আমাদের কৃত্রিম রক্ত আবিষ্কার করতে হবে, নইলে রক্তের অভাবে সমাজের বাকি ভ্যাম্পায়াররাও সাবসাইডারে পরিণত হবে। মিটিং শেষে ব্রোমলি এডওয়ার্ডকে কিছু ব্যক্তিগত কথা বলার জন্য তার অফিসে নিয়ে যায়। সেখানে কফিতে রক্ত মিশিয়ে এডওয়ার্ডকে অফার করা হলে সে তা প্রত্যাখ্যান করে। ব্রোমলি তাকে জানায় যে ভ্যাম্পায়ার হওয়ার আগে তার ক্যান্সার ছিল, কিন্তু ভ্যাম্পায়ার হওয়ার কারণে সেটা সেরে গেছে। সে দুঃখ করে বলে যে তার মেয়ে ভ্যাম্পায়ার হতে চায়নি বলে তাকে ছেড়ে পালিয়ে গেছে। ব্রোমলি এডওয়ার্ডকে চাপ দিয়ে বলে, আমি জানি তুমি মানুষদের বাঁচাতে চাও, তাই মানুষদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে তোমাকে শীঘ্রই হিউম্যান ব্লাডের বিকল্প তৈরি করতে হবে। এরপর এডওয়ার্ড নিজের ল্যাবে ফিরে যায় এবং তার সহকর্মী ক্রিস্টোফারের সাথে এই বিষয়ে আলোচনা করে। ক্রিস্টোফার তাকে কিছুটা ইতস্তত করে জানায় যে সে একটি বানরের ওপর সফল টেস্ট করেছে এবং এখন পরবর্তী ধাপের জন্য তাকে আরও কিছু পরীক্ষা করতে হবে, যার মাধ্যমে হয়তো তারা কাঙ্ক্ষিত রক্ত বানাতে পারবে। কিছুক্ষণ পর রিসার্চাররা একজন মানব কয়েদির ওপর সেই টেস্ট শুরু করে। উপর থেকে ব্রোমলি ও অন্য অফিসাররা জানলা দিয়ে এই দৃশ্য দেখছিল। এডওয়ার্ড ওই মানুষটার শরীরে ব্লাড সাবস্টিটিউট বা বিকল্প রক্ত প্রবেশ করায়। শুরুতে ওই মানুষটি কিছুটা ভালো অনুভব করলেও কিছুক্ষণ পরেই সে বমি করতে শুরু করে। তার শরীর বিকৃত হতে থাকে এবং শরীরে ভয়ানক সব ফোস্কা পড়তে শুরু করে। রিসার্চাররা তাকে চেপে ধরে এবং সাথে সাথে ইনজেকশন দেয়, যার ফলে নড়াচড়া বন্ধ হয়ে যায়, কিন্তু তার পরের মুহূর্তে তার শরীর ব্লাস্ট হয়ে যায় এবং সে মারা যায়। এই ব্যর্থতার গ্লানি নিয়ে সেই রাতে এডওয়ার্ড ল্যাব থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে বসে সে টিভিতে নিউজ দেখছিল, যেখানে রক্তের রেশনিং বা কোটা কমানোর ফলে শহরে দাঙ্গা শুরু হওয়ার খবর দেখানো হচ্ছিল। অর্থাৎ পর্যাপ্ত রক্ত না পেয়ে ভ্যাম্পায়াররা বিদ্রোহ শুরু করেছে। গাড়ি চালানোর সময় হঠাৎ এডওয়ার্ডের কান চুলকাতে শুরু করে এবং সে আয়নায় লক্ষ্য করে যে তার কানও সাবসাইডারদের মতো লম্বা ও সরু হতে শুরু করেছে। এই অমনোযোগিতার কারণে সে সামনে থেকে আসা একটি গাড়িকে খেয়াল করতে পারে না। শেষ মুহূর্তে সে ব্রেক কষে কোনো মতে নিজের গাড়ি থামালেও অন্য গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বেড়ায় ধাক্কা খায়। এডওয়ার্ড সাহায্য করার জন্য গাড়ি থেকে বের হলে হঠাৎ তার হাতে একটি তীর এসে বাঁধে। সে দেখে অন্য গাড়ি থেকে কয়েকজন মানুষ বেরিয়ে আসে, যাদের নেতৃত্বে ছিল অড্রে ব্যানার নামের এক তরুণী। অড্রের হাতে একটি ক্রসবো ছিল, যা তাকে ভ্যাম্পায়ারদের হাত থেকে রক্ষা করে। অড্রে এডওয়ার্ডের ওপর তীরটি চালিয়েছিল। ঠিক তখনই পুলিশের সাইরেন শোনা যায়। এডওয়ার্ড ওই মানুষদের অভয় দিয়ে বলে, আমাকে ভয় পেও না, আমি শুধু তোমাদের সাহায্য করতে চাই। সে মানুষগুলোকে দ্রুত নিজের গাড়িতে উঠতে বলে এবং তারা রাজি হয়। এডওয়ার্ড তার গাড়ির বিশেষ প্রোটেকশন সিস্টেম অন করে দেয়, যার ফলে সব জানলা কালো হয়ে যায় এবং বাইরের কেউ ভেতরে দেখতে পায় না। পুলিশ এসে যখন তাকে মানুষের ব্যাপারে জিজ্ঞেস করে, তখন সে ভুল রাস্তা দেখিয়ে বলে যে তারা ওইদিকে পালিয়েছে। পুলিশ চলে গেলে গাড়ির ভেতরে অড্রে এডওয়ার্ডের আইডি কার্ড দেখে তার পেশা এবং এডওয়ার্ডের জন্ম তারিখ জানতে পারে। বিপদ কেটে গেলে তারা গাড়ি থেকে নামে এবং যাওয়ার আগে অড্রে এডওয়ার্ডকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। কিছুক্ষণ পর এডওয়ার্ড বাড়ি পৌঁছায়। তখনই টিভিতে সব ভ্যাম্পায়ারদের জন্য সূর্যোদয়ের সতর্কবার্তা বা ওয়ার্নিং দেওয়া হয়। এডওয়ার্ড ডিনার শেষ করে নিজের গাছপালার যত্ন নিতে শুরু করে। হঠাৎ তার ঘরে তার ভাই ফ্র্যাঙ্কি ডাল্টন এসে উপস্থিত হয়। ফ্র্যাঙ্কি সেনাবাহিনীতে থাকার কারণে গত কয়েক মাস তার সাথে দেখা করতে পারেনি। ফ্র্যাঙ্কি এডওয়ার্ডকে জন্মদিনের পার্টি দেওয়ার প্রস্তাব দেয়। এডওয়ার্ড জানায় যে সে এখন 35 বছরে পা দিয়েছে। তখন ফ্র্যাঙ্কি বলে যে তাদের এই দিনটি উদযাপন করা উচিত এবং সে উপহার হিসাবে 100% খাঁটি মানুষের রক্তের একটি দামি বোতল বের করে। সে দুটো গ্লাসে রক্ত ঢালে এবং নিজের ভাইকে এক চুমুক খাওয়ার জন্য জোর করে, কিন্তু এডওয়ার্ড সেই রক্ত খেতে সাফ মানা করে দেয়। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক শুরু হয়। ফ্র্যাঙ্কি ক্ষিপ্ত হয়ে বলে, তুমি মানুষের রক্তে হাত দাও না, অথচ সেই কোম্পানির জন্যই কাজ করো যারা নিজেদের লাভের জন্য মানুষদের মারে। জবাবে এডওয়ার্ড বলে, রক্তের বিকল্প খোঁজার জন্যই তাকে এই অপছন্দনীয় কাজটি করতে হচ্ছে। সে উল্টো ফ্র্যাঙ্কির ওপর রাগ দেখায়, কারণ ফ্র্যাঙ্কি আর্মির হয়ে মানুষদের শিকার করে। তর্কের এক পর্যায়ে এডওয়ার্ড রাগের মাথায় রক্তের দামি বোতলটি তুলে সব রক্ত ড্রেনে ঢেলে দিতে থাকে। এটা দেখে ফ্র্যাঙ্কি তার হাত থেকে বোতলটি কেড়ে নিয়ে দেওয়ালে ছুঁড়ে মারে। ফ্র্যাঙ্কি রেগে চলে যাওয়ার চেষ্টা করলে হঠাৎ একটি ভয়ঙ্কর সাবসাইডার তার পথ আটকে দাঁড়ায়। সাবসাইডারটি দেওয়ালের ওপর লেগে থাকা রক্ত চাটতে শুরু করে এবং এরপর টেবিলের ওপর রাখা গ্লাসটিও চাটতে থাকে। এরই মাঝে ফ্র্যাঙ্কি আত্মরক্ষার জন্য একটি ছুরি তুলে নেয়। এটা দেখে সাবসাইডারটি চমকে যায় এবং ফ্র্যাঙ্কিকে সজোরে দেওয়ালের দিকে ধাক্কা মারে। ফ্র্যাঙ্কি কাঁচের টেবিলের ওপর পড়ে যায়, ফলে টেবিল ভেঙে কাঁচ চারদিকে ছড়িয়ে পড়ে এবং সে কিছুক্ষণের জন্য বেহুশ হয়ে যায়। এরপর সাবসাইডারটি এডওয়ার্ডের দিকে এগিয়ে আসে। এডওয়ার্ড হাতের কাছে থাকা একটি টুল তুলে তাকে আটকানোর চেষ্টা করে এবং নিজের ভাইকে হুঁশে আনার জন্য চিৎকার করে ডাকে।
ফ্র্যাঙ্কি হুঁশে ফিরে আসে এবং নিচে পড়ে থাকা ছুরিটি তুলে নেয়। দুই ভাই মিলে সাবসাইডারের ওপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু সে লাফ দিয়ে সিলিংয়ে ঝুলে পড়ে। এই সুযোগে ফ্র্যাঙ্কি তার মাথা কেটে ফেলে, তাকে হত্যা করে। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং জানায় যে এখন সাবসাইডারদের উপদ্রব শহরের ভেতরেও ছড়িয়ে পড়েছে। এক অফিসার ওই মৃত সাবসাইডার আঙুলে একটি আংটি পায়, যা দেখে এডওয়ার্ড বুঝতে পারে যে সে আসলে তাদেরই এলাকার একজন মালি ছিল। সে সাবসাইডার শরীরে নিজের করা ক্ষত দেখতে পায়, যা প্রমাণ করে যে ক্ষুধার জ্বালায় সে নিজেকেই খাচ্ছিল। পরের দিন সকালে সিকিউরিটি অ্যালার্মের শব্দে এডওয়ার্ডের ঘুম ভেঙে যায়। চেক করার জন্য লাইট অন করতেই সে দেখে অড্রে তার দিকে ক্রোশবোধ তাক করে দাঁড়িয়ে আছে। অড্রে বলে যে তাদের এমন একজন ভ্যাম্পায়ারের খোঁজ ছিল যাকে তারা বিশ্বাস করতে পারে এবং এডওয়ার্ডই সেই সঠিক ব্যক্তি। সে এডওয়ার্ডকে একটি ম্যাপ আঁকা কাগজ দেয়। হঠাৎ একটি শব্দ শুনে এডওয়ার্ড পেছনে তাকালে সেই ফাঁকে অড্রে চুপচাপ পালিয়ে যায়। এডওয়ার্ড শব্দ লক্ষ্য করে এগিয়ে গিয়ে দেখে সেটা তার ভাই ফ্র্যাঙ্কি। ফ্র্যাঙ্কি তাকে অড্রের ব্যাপারে জিজ্ঞেস করলে এডওয়ার্ড বিষয়টি এড়িয়ে যায়। সেই রাতে নিউজে জানা যায় যে যেসব ইনভেস্টররা রিসার্চের জন্য ব্রোমলিকে মানুষের সাপ্লাই দিচ্ছিল, তারা এখন আর সাপ্লাই দিতে পারবে না। পরদিন এডওয়ার্ড অফিসে গিয়ে তার বস ব্রোমলির কাছে গ্যারান্টি চায় যে সাবস্টিটিউট বা বিকল্প রক্ত বাজারে আসার পর তাদের আর মানুষের সাপ্লাইয়ের দরকার পড়বে না। উত্তরে ব্রোমলি বলে ও বেশিরভাগ ভ্যাম্পায়ার সাবস্টিটিউট পেলেই খুশি হবে, কিন্তু কিছু লোক সবসময় আসল জিনিসটাই চাইবে। এডওয়ার্ড তাকে মনে করিয়ে দেয় যে তার মেয়েও তাদের মধ্যে একজন। এরপর এডওয়ার্ড ম্যাপটি ভালো করে দেখার জন্য নিজের ল্যাবে চলে যায়। পরদিন সকালে এডওয়ার্ড বাড়ি না ফিরে তার গাড়িতে ডেলাইট প্রোটেকশন অন করে ম্যাপে দেখানো রাস্তা দিয়ে গ্রামের দিকে রওনা দেয়। সেখানে অড্রে আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। সে এডওয়ার্ডকে একটি বড় গাছের নিচে আসতে বলে। এডওয়ার্ড সাবধানে হ্যাট ও সানগ্লাস পরে গাড়ি থেকে বের হয়, কারণ সূর্যের আলো থেকে বাঁচতে তাকে সবসময় সতর্ক থাকতে হয়। সেখানে তার পরিচয় হয় লিওনেল এলভিস করম্যাক নামের এক ব্যক্তির সাথে। লিওনেল জানায় সে আগে ভ্যাম্পায়ার ছিল, কিন্তু এখন সে আবার মানুষ হয়ে গেছে। এডওয়ার্ড অবাক হয়ে জানতে চায় সে কিভাবে মানুষ হলো, কিন্তু লিওনেল অড্রেকে ইশারা করতে দেখে সে চুপ হয়ে যায়। হঠাৎ এডওয়ার্ড দেখে ফ্র্যাঙ্কি অড্রেকে গান পয়েন্টে করে রেখেছে। এডওয়ার্ড তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ফ্র্যাঙ্কি জানায় যে আর্মির একটি টিমও সেখানে আসছে। এটা শুনে অড্রে ফ্র্যাঙ্কিকে ধাক্কা দিয়ে রোদের মধ্যে ফেলে দেয় এবং সবাই দ্রুত এডওয়ার্ডের গাড়িতে উঠে পড়ে। সোলজাররা তাদের পিছু ধাওয়া করে এবং গুলিবর্ষণের ফলে গাড়ির প্রোটেকশন সিস্টেমে ফুটো হয়ে যায়। প্রথমে অড্রে হাত দিয়ে সেই ফুটো ঢেকে রাখে, কিন্তু ফুটো বড় হয়ে যাওয়ায় গাড়ির ক্যামেরা নষ্ট হয়ে যায় এবং এডওয়ার্ড সামনে কিছু দেখতে পায় না। তখন লিওনেল ড্রাইভিং সিটে বসে পড়ে এবং ওই ফুটো দিয়ে রাস্তা দেখে গাড়ি চালাতে থাকে, আর এডওয়ার্ড সূর্যের আলো থেকে নিজেকে বাঁচাতে লুকিয়ে থাকে। তারা যখন একটি নোরবরে ব্রিজে পৌঁছায়, লিওনেল খুব দ্রুতগতিতে গাড়ি চালিয়ে ব্রিজ পার হয়ে যায়, কিন্তু আর্মির ভারী ট্রাকটি ব্রিজে উঠতেই সেটি ভেঙে যায় এবং ট্রাকটি বিস্ফোরিত হয়। রাত হওয়ার পর তারা নদীর ধারে গাড়ি থামায়। সেখানে লিওনেল এডওয়ার্ডকে তার মানুষ হওয়ার আসল কাহিনী শোনায়। সে বলে সে আগে এমন এক মেকানিক ছিল যে গাড়িতে ডে লাইট মডিফিকেশন বা সূর্যের আলো থেকে বাঁচার সিস্টেম লাগাত। ভ্যাম্পায়ারদের জন্য দিনে ড্রাইভ করা খুব রোমাঞ্চকর ছিল, কারণ রাস্তা ফাঁকা থাকতো। কিন্তু একদিন ড্রাইভ করার সময় সে ক্ষুধার কারণে দুর্বল হয়ে পড়ে এবং সূর্যের আলোয় কিছু না দেখতে পেয়ে ভুল করে তার গাড়ি নদীর বেড়ায় ধাক্কা মারে। গাড়ি যেই ধাক্কা খায় তখন সে গাড়ির সামনের কাঁচ ভেঙে সূর্যের আলোয় চলে আসে এবং পুরো শরীর দাও দাও করে জ্বলতে থাকে এবং সে নদীতে পড়ে যায়। কিন্তু অলৌকিকভাবে যখন সে নদী থেকে উঠে আসে, সে দেখে যে সে আবার মানুষ হয়ে গেছে। তার কথা শেষ হলে অড্রে এডওয়ার্ডকে অনুরোধ করে সেও যেন সেফটির সাথে এমন একটি পরিস্থিতি তৈরি করে যাতে সে আবার মানুষ হতে পারে। অন্যদিকে কোম্পানিতে ব্রোমলি নিজের মেয়ের পুরনো ছবি দেখছিল। তখনই ফ্র্যাঙ্কি সেখানে আসে। ব্রোমলি তাকে বলে যদি এডওয়ার্ড এখনই ফিরে আসে তবে তার উপর কোনো কেস হবে না। ফ্র্যাঙ্কি কথা দেয় যে ব্রোমলি যা বলবে সে তাই করতে রাজি আছে। এর মাঝে এডওয়ার্ড এবং তার সঙ্গীরা গাড়িতে করে তাদের গোপন আস্তানার দিকে যাচ্ছিল। এডওয়ার্ড বারবার অড্রের গলার দিকে তাকাচ্ছিল। অড্রে তার কান দেখে বুঝতে পারে যে এডওয়ার্ডের রক্তের পিপাসা পেয়েছে। তখন অড্রে নিজের হাত কেটে রক্ত একটি কাপে জমা করে তাকে খেতে দেয়। এডওয়ার্ড প্রথমে দ্বিধা করলেও অড্রে যখন তাকে বলে যে সে শুধু তার আশেপাশের মানুষদের বাঁচাতে চায়, তখন সে রক্তটি পান করে নেয়। কয়েক ঘন্টা পর তারা একটি পুরনো আঙুরের বাগান বা ভিনিয়ার্ডে পৌঁছায়। সেখানে এডওয়ার্ডের দেখা হয় জার্ভিস নামের এক নেতার সাথে, যে বেঁচে থাকা মানুষদের উদ্ধার করে এখানে আশ্রয় দেয়। ঘরের ভেতর গিয়ে সে ভ্যাম্পায়ার পলিটিশিয়ান ওয়েস্ট টার্নারের সাথে দেখা করে, যে গোপনে হিউম্যান রাইটসের জন্য কাজ করছে এবং মানুষদের বাঁচাতে সাহায্য করছে। ওদিকে কোম্পানিতে ব্রোমলি গিয়ে দেখে তার ব্লাড ফার্মের মেশিনগুলো মানুষ শূন্য হয়ে গেছে। রিসার্চাররা একটি মৃত মানুষের দেহ বের করে আনে, যার শরীর থেকে শেষ বিন্দু রক্তটুকুও শুষে নেওয়া হয়েছে। এরপর সিন শিফট হয়ে একটি মেট্রো স্টেশনের কফি শপে যায়।
যেখানে এক গ্রাহক অভিযোগ করে যে তার কফিতে রক্ত নেই। দোকানদার মহিলাটি জানায় যে কফিতে মাত্র 5% রক্ত মেশানোর নির্দেশ আছে, কিন্তু লোকটি তা মানতে চায় না এবং একটি ব্লাড ব্যাগ ছিঁড়ে নেয়। সে যখন সেটি খাওয়ার চেষ্টা করে তখন রক্ত চারদিকে ছড়িয়ে পড়ে। রক্তের গন্ধে আশেপাশের সব ভ্যাম্পায়ার পাগল হয়ে যায় এবং হাঙ্গামা শুরু করে। পুলিশ এসে তাদের বৈদ্যুতিক শক দিয়ে থামায়। পরের দিন ভিনিয়ার্ডে এডওয়ার্ড লিওনেলের রক্ত নিয়ে একটি টেস্ট করে এবং তার মানুষ হওয়ার ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজার চেষ্টা করে। এডওয়ার্ডের মনে হয় সূর্যের আলোর জ্বালা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তা নিভিয়ে ফেলার মাধ্যমে এই পরিবর্তন সম্ভব হতে পারে। কাজের ফাঁকে ব্রেক নিতে ল্যাবের বাইরে গেলে সাধারণ মানুষরা তাকে দেখে ভয় পেয়ে সরে যায়। অড্রে তাকে সাহস দিয়ে বলে যে মানুষরা তাকে ভয় পেলেও তার বিশ্বাস এডওয়ার্ড তাদের সাহায্য করতে পারবে। এডওয়ার্ড দুঃখ করে বলে সে কখনোই ভ্যাম্পায়ার হতে চায়নি, তার ভাই ফ্র্যাঙ্কি তাকে ধোঁকা দিয়ে ভ্যাম্পায়ার বানিয়েছিল। এরপর এডওয়ার্ড লক্ষ্য করে সেখানে বড় বড় ওয়াইন ফার্মেন্টেশন ট্যাঙ্ক আছে যা সম্পূর্ণ এয়ারটাইট। তারা দুজনে নিচে গিয়ে দেখে ট্যাঙ্কে বাতাস বের করার শক্তিশালী মেশিন লাগানো আছে। এডওয়ার্ডের মাথায় বুদ্ধি আসে যে তারা আগুন নেভানোর জন্য এই মেশিন ব্যবহার করতে পারে। তারপর তারা নিজেদের এক্সপেরিমেন্ট শুরু করার প্রস্তুতি নেয়। এরই মাঝরাতে জার্ভিসের গ্রুপ আরো কিছু বেঁচে থাকা মানুষকে ভিনিয়ার্ডে নিয়ে আসছিল, যাদের মধ্যে ব্রোমলির মেয়ে অ্যালিসনও ছিল। কিন্তু পথিমধ্যে কেউ তাদের গাড়ির টায়ারে গুলি করে গাড়ি থামিয়ে দেয়। তারা হাতিয়ার নিয়ে নামলেও আর্মি তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। কিছুক্ষণ লড়াইয়ের পর মানুষরা হেরে যায়। অ্যালিসন ভিনিয়ার্ডে যোগাযোগ করার চেষ্টা করলে ক্লান্তিতে বেহুশ হয়ে যায়। ফ্র্যাঙ্কি তার হাত থেকে ওয়াকি টকি নিয়ে সেই কল ট্র্যাক করে ভিনিয়ার্ডের লোকেশন জেনে যায়। ভিনিয়ার্ডে খবর পৌঁছালে সব মানুষ তড়িঘড়ি করে পালাতে শুরু করে, কিন্তু এডওয়ার্ড সেখানে থেকেই তার এক্সপেরিমেন্ট শেষ করতে চায়। লিওনেল এবং অড্রেও তাকে সাহায্য করার জন্য থেকে যায়। এরপর জ্ঞান ফেরার পর অ্যালিসন নিজেকে তার বাবা ব্রোমলির অফিসে পায়। ব্রোমলি সেখানে এলে অ্যালিসন একটি ছুরি তুলে নেয় এবং তার বন্ধুদের ছেড়ে দেওয়ার দাবি করে। ব্রোমলি মেয়েকে দেখে খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে, কিন্তু ব্রোমলি জানায় যে সে তার বন্ধুদের জন্য কিছুই করতে পারবে না। এতে অ্যালিসন তাকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করলে একজন সোলজার তাকে আঘাত করে এবং সে বেহুশ হয়ে যায়। ব্রোমলি তখন খেয়াল করে যে তার মেয়ে তার পেটে ছুরি মেরে দিয়েছে। পরদিন ভিনিয়ার্ডে এক্সপেরিমেন্ট শুরু হয়। অড্রে মনিটর নিয়ন্ত্রণ করে এবং লিওনেল ট্যাঙ্কের নিচে এডওয়ার্ডের সাথে থাকে। এডওয়ার্ডের বুকে হার্ট মনিটর লাগানো হয় এবং তাকে একটি ভেজা কম্বল দিয়ে ঢাকা হয়। পরিকল্পনা অনুযায়ী তারা ট্যাঙ্ক ওপেন করে যাতে সূর্যের আলো সরাসরি এডওয়ার্ডের গায়ে পড়ে এবং সে জ্বলতে শুরু করে। ঠিক মৃত্যুর আগ মুহূর্তে তারা বাতাস বের করার মেশিন চালিয়ে আগুন নিভিয়ে দেয়। প্রথম দুবার চেষ্টা ব্যর্থ হলেও তৃতীয়বারে তারা এডওয়ার্ডকে বেশ কিছুক্ষণ জ্বলতে দেয়। অবশেষে তাদের এই বিপজ্জনক টেস্ট সফল হয় এবং এডওয়ার্ড পুনরায় মানুষে রূপান্তরিত হয়। তারা আনন্দে আত্মহারা হয়ে যায়, কিন্তু ঠিক তখনই আর্মি সেখানে হানা দেয়। তারা বাঁচার জন্য মদের ব্যারেলে লুকিয়ে পড়ে। অন্যদিকে কোম্পানিতে ব্রোমলি ফ্র্যাঙ্কিকে নির্দেশ দেয় তার মেয়েকে ভ্যাম্পায়ার বানানোর জন্য। ফ্র্যাঙ্কি অ্যালিসনের কাছে যায়। অ্যালিসন ভ্যাম্পায়ার হতে না চাইলেও ফ্র্যাঙ্কি জোর করে তাকে কামড়ে দেয় এবং ভ্যাম্পায়ারে পরিণত করে। এদিকে ভিনিয়ার্ডে আর্মি চলে গেলে তিনজন তাদের লুকানো জায়গা থেকে বের হয়। এডওয়ার্ড বাইরে গিয়ে প্রথমবার সূর্যের আলো গায়ে মাখে, যা তার কাছে অমৃতের মতো মনে হয়। লিওনেল তার পুরনো গাড়িটি বের করে। অন্যদিকে কোম্পানিতে ব্রোমলি তার মেয়ে অ্যালিসনকে দেখতে যায়। অ্যালিসনকে রক্ত দেওয়া হলেও সে তা খায় না। ব্রোমলি কাছে গিয়ে দেখে অ্যালিসন নিজের শরীর নিজেই কামড়াচ্ছে এবং সে ইনফেক্টেড হয়ে গেছে। এরপর সে বাবার উপর আক্রমণ করে সবকিছুর জন্য তাকে দায়ী করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে অ্যালিসনকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়। ব্রোমলি বুঝতে পারে ভ্যাম্পায়াররা নিজেদের জ্ঞান হারিয়ে ফেলছে, তাই ব্রোমলি মার্শাল ল জারি করে, যার ফলে তারা প্রকাশ্যে সাবসাইডারদের মারতে পারবে। এদিকে অড্রে, এডওয়ার্ড এবং লিওনেল তাদের কেবিনে ফিরে দেখে সব মানুষ মারা গেছে। অড্রে হতাশ হয়ে পড়ে, কিন্তু এডওয়ার্ড বলে সে এমন একজনকে চেনে যে তাদের সাহায্য করতে পারে। সে হলো ক্রিস্টোফার। ওদিকে আর্মি সাবসাইডারদের টেনে হিঁচড়ে সূর্যের আলোয় নিয়ে গিয়ে পুড়িয়ে মারছে। অ্যালিসনকেও একইভাবে মারা হয়। দূর থেকে এটা দেখে ফ্র্যাঙ্কির মনে নিজের ভুলের জন্য গভীর অনুশোচনা জাগে। সেই রাতে এডওয়ার্ডরা ক্রিস্টোফারের বাড়ি যায়। এডওয়ার্ড তাকে জানায় যে তার কাছে সাবস্টিটিউটের চেয়েও ভালো সমাধান বা কিওর আছে, কিন্তু তাদের কথার মাঝেই ক্রিস্টোফারের ফোন বেজে ওঠে। সে ফোন রিসিভ করতে গেলে তার আসতে দেরি হওয়ায় সবার সন্দেহ হয়। অড্রে চেক করতে যায়। লিওনেল আর এডওয়ার্ড ফোনে দেখে ক্রিস্টোফার আগে থেকেই কোম্পানির সাথে ফোনে কানেক্টেড ছিল এবং তাদের লোকেশন জানিয়ে দিয়েছে। হঠাৎ আর্মি সেখানে চলে আসে। ধস্তাধস্তিতে অড্রে বেহুশ হয়ে যায় এবং তাকে ধরে নিয়ে যাওয়া হয়। লিওনেল আর এডওয়ার্ড একটি টানেল দিয়ে পালিয়ে একটি পুরনো বিল্ডিং এ আশ্রয় নেয়। সেখানে হঠাৎ একটি সাবসাইডার তাদের আক্রমণ করে। ঠিক সময় ফ্র্যাঙ্কি সেখানে এসে সাবসাইডারটিকে গুলি করে। সে লক্ষ্য করে তার ভাই মানুষ হয়ে গেছে। ফ্র্যাঙ্কি কান্না জড়িত কণ্ঠে বলে সে এডওয়ার্ডকে ভ্যাম্পায়ার বানিয়েছিল কারণ সে তাকে হারাতে চায়নি। সে ক্ষমা চায় এবং সাহায্য করতে চায়,
কিন্তু লিওনেলের কাছে আসতেই রক্তের গন্ধে ফ্র্যাঙ্কি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে তাকে কামড়ে ধরে। এডওয়ার্ড তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সে ফ্র্যাঙ্কিকে গুলি করতে উদ্যত হয়, কিন্তু ভাইয়ের চোখের দিকে তাকিয়ে থেমে যায়। কিছুক্ষণ পর এডওয়ার্ড একাই কোম্পানির বিল্ডিং এ প্রবেশ করে আর সাথে সাথে এলার্ম বেজে ওঠে। সিকিউরিটি তাকে ধরে ব্রোমলির কাছে নিয়ে যায়। ব্রোমলি তখন অড্রের রক্ত খাচ্ছিল। এডওয়ার্ড ভান করে বলে যে সে সবকিছুর জন্য দুঃখিত এবং আবার ভ্যাম্পায়ার হতে চায়। অড্রে এসব শুনে ভাবে এডওয়ার্ড তাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। ব্রোমলি অহংকার করে বলে, এখন আমার কাছে সাবস্টিটিউট আছে, তাই তোমাকে আর আমার দরকার নেই। এডওয়ার্ড তাকে উস্কে দিয়ে বলে, তুমি একটা কাপুরুষ যে নিজের মেয়েকেও ভ্যাম্পায়ারে টিকিয়ে রাখতে পারলে না। এই অপমানে ক্ষিপ্ত হয়ে ব্রোমলি এডওয়ার্ডের ঘাড়ে কামড় বসিয়ে দেয়। এডওয়ার্ড কোনো বাধা দেয় না, কারণ এটাই ছিল তার মাস্টার প্ল্যান। ব্রোমলি তার রক্ত খাওয়ার কিছুক্ষণের মধ্যেই যন্ত্রণায় ছটফট করতে থাকে। ব্রোমলি সাহায্যের জন্য সিকিউরিটি বেল বাজিয়ে দেয়, কিন্তু ব্রোমলি মানুষে রূপান্তরিত হতে শুরু করে দেয়। এডওয়ার্ডের মনে পড়ে ফ্র্যাঙ্কিও এভাবেই মানুষ হয়েছিল, অর্থাৎ সুস্থ হয়ে যাওয়া মানুষের রক্ত পান করলেই ভ্যাম্পায়াররা মানুষে পরিণত হয়। এটাই হলো আসল কিওর। এদিকে সোলজাররা এসে দেখে ব্রোমলি চেয়ারে বাঁধা এবং সে মানুষ হয়ে গেছে। ক্ষুধার্ত ভ্যাম্পায়ার সৈন্যরা তাকে চিনতে না পেরে বা তোয়াক্কা না করে তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং রক্ত খেয়ে তাকে মেরে ফেলে। ঠিক এই সময়ে অড্রে এবং এডওয়ার্ড লবিতে চলে আসে। তারা বিল্ডিং থেকে বের হওয়ার চেষ্টা করলে প্রচুর সোলজার তাদের পথ আটকে দেয়। ঠিক তখনই লিওনেল এবং ফ্র্যাঙ্কি একটি গাড়ি নিয়ে কাচের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তারা সোলজারদের সাথে লড়তে লড়তে এডওয়ার্ডদের কাছে পৌঁছায়, কিন্তু সংখ্যায় কম হওয়ায় তারা আবার ঘেরাও হয়ে পড়ে। ফ্র্যাঙ্কিকে সোলজাররা ঘিরে ধরে। যখন সে বুঝতে পারে সে আর বাঁচবে না, তখন সে তার ভাইকে পালাতে বলল এবং নিজেকে উৎসর্গ করে দিল। সোলজাররা তাকে ছিঁড়ে খেতে থাকে। ভাইয়ের মৃত্যুতে এডওয়ার্ড গভীরভাবে ভেঙে পড়ে। ঠিক তখনই একটা সিকিউরিটি গার্ড এসে অড্রেকে আবার ধরে নিয়ে যায়। এডওয়ার্ড তাকে বাঁচাতে সিকিউরিটি রুম পর্যন্ত যায়। সেখানে লড়াই করে সে অড্রেকে মুক্ত করে। এরপর সে মনিটরে এক অদ্ভুত দৃশ্য দেখে, যেসব সোলজার ফ্র্যাঙ্কি এবং ব্রোমলিকে খেয়েছিল তারা সবাই মানুষ হয়ে গেছে, আর এখন বাকি ক্ষুধার্ত ভ্যাম্পায়ার সোলজাররা এই নতুন মানুষদের ওপর আক্রমণ করছে। এভাবে এটি একটি চেইন রিয়াকশনের মতো কাজ করছে এবং সবাই ধীরে ধীরে মানুষে পরিণত হচ্ছে। শেষে এডওয়ার্ড আর অড্রে লবিতে ফিরে আসে। সেখানে ক্রিস্টোফার এসে বাকি যে মানুষগুলো বেঁচে গেছিল তাদের ওপরে গুলি করে সে বলে এটা সমাধান নয়। এই বলে সে যখন তাদের গুলি করতে উদ্যত হয়, দূর থেকে একটি তীর এসে তার বুকে লাগে এবং সে মারা যায়। এই তীরটি চালিয়েছিল লিওনেল। বিপদ কেটে গেলে অড্রে লিওনেলকে জড়িয়ে ধরে। এডওয়ার্ড তার মৃত ভাইয়ের দেহের দিকে তাকায় এবং ভোরের সূর্যের আলো বিল্ডিং এর ভেতরে প্রবেশ করে। সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখি তারা তিনজন লিওনেলের গাড়িতে করে নতুন দিনের পথে এগিয়ে যাচ্ছে। এডওয়ার্ডের ভয়েস ওভারে শোনা যায়, এখন আমাদের কাছে কিওর বা প্রতিষেধক আছে, আমরা পৃথিবীকে আবার আগের মতো করে দিতে পারবো। আর এরই সাথে এই দুর্দান্ত মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, এইরকম আরো মুভি দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন।